করছি পদ্মজা উপন্যাসের চতুর্থ পর্ব। দিনটাকে পদ্মজা অলক্ষণে মনে হচ্ছে। সকালে উঠে দেখলো লাল মুরগিটার একটাও বাচ্চা নাই। নিশ্চয়ই শেয়ালের কারবার। রাতে মুরগির খোপের দরজা লাগানো হয়নি। আর এখন আবিষ্কার করলো দেয়াল ঘড়ির কাঁটা ঘুরছে না। ঘড়িটা রাজধানী থেকে হানি খালামণি দিয়েছিলেন। গ্রামে খুব কম লোকেরই হাত ঘড়ি পরে। দেয়াল ঘড়ি হাতে গোনা 2-3 জনের বাড়িতে আছে। পদ্মজা সূর্যের দিকে তাকিয়ে সময় আন্দাজ করার চেষ্টা করলো। পূর্ণা পেমা দুপুরে খেয়ে ঘুম দিয়েছে। পদ্মজা মায়ের রুমে উকি দিলেন। হেমলতা মনোযোগ দিয়ে সেলাই মেশিনে কাপড় সেলাই করছে। আটপাড়া একমাত্র হেমলতা সেলাই কাজ করে। প্রতিদিন ঘরে কারো না কারোর পরনে তার সেলাই করা কাপড় আছে। লুকিয়ে দেখছিস কেন? ঘরে আয়। হেমলতার কথায় পদ্মজা লজ্জা পেল। না আম্মা, কাজ আছে, পানি দিয়ে যা। হেমলতা জগ বাড়িয়ে দেন। পদ্মজা জগ হাতে নিয়ে বলল, আম্মা ছাতকা কোন মুরগি দেব? হেমলতা গতকাল স্বপ্ন দেখছেন বাড়িতে আগুন লেগেছে, তাই তিনি ছাতকা দিবেন বলে মনস্থির করেছে। সকালেই পদ্মজাকে মনের কথা জানালেন। সাদা মুরগিটা দিয়ে দিস। মুন্না কি আসছে? না, প্রতিদিন বিকালবেলা তো পানি নিতে আসে, কিছুক্ষণ পরই আসবে। হেমলতা আর কথা বাড়ালেন না। পদ্মজা কলপার থেকে পানি নিয়ে আসে। আসরের আজানের সাথে সাথে মুন্না আসলো। গ্রামে স্বচ্ছ পরিবার নেই বললেই চলে। হাতে গোনা কয়েকটি পরিবারে সচ্ছলতা আছে। হেমলতার পরিবারটা টিকে আছে হেমলতার তীক্ষ্ণ বুদ্ধি এবং পরিশ্রমের জন্য। পুরো আটপাড়ায় টিউবওয়েল মাত্র 5টা। পদ্মজা টিউবওয়েল থেকে পানি নিতে প্রতিদিন অনেকেই আসে। তার মধ্যে নিয়মিত একজন মুন্না, 10 বছরের একটি ছেলে, মা নাই, বাবা পঙ্গু, সদরে বসে ভিক্ষা করে। পদ্মজা মোড়ক নিয়ে কলপারে এসে দেখে মুন্না নেই। একটু সামনে হেঁটে এসেই ঘাটে মুন্নাকে দেখতে পেল। ডাকলো, মুন্না। মুন্না ফিরে তাকালো। পদ্মজার হাতে সাদা মোড়ক দেখে মুন্না খুব খুশি হয়। পদ্মজা না বললেও বুঝে যায় ছাতকা পাবে আজ। মুন্না এগিয়ে আসলো, দাঁত কেলিয়ে হাসলো। হাসিস কেন? নে মুরগি, তোর আব্বাকে নিয়ে খাবে। মুন্না যে খুব খুশি হয় তা দেখেই বোঝা গেল। খুশিতে গদগদ হয়ে মোরগটাকে জড়িয়ে ধরল। পদ্মজার ঠোঁট দুটি নিজেদের শক্তিতে প্রশান্তিত হাসিতে মেতে উঠল। কি সুন্দর মুন্নার হাসি। পদ্মজা বলল, খুব খুশি? হ। দোয়া করবি আমরা যেন ভালো থাকি। করবাম আপা। আচার খাবি মুন্না? হ, খাইবাম। পদ্মজা আবার হাসলো। মুন্না পেটুক, খাওয়ার কথা শুনলেই চোখ চকচক করে ওঠে। পদ্মজা আচার নিয়ে আসে। মুন্নার সাথে বসে আরাম করে খায়। মুন্না একটু একটু খেতে খেতে বলল, আপা তুমি খুব ভালা। তাই? হ, বড় হইয়া তোমারে আমি বিয়ে করবাম। পদ্মজা বিষম খেলো। দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ শুনলো নাকি। বিয়ে তার কাছে খুব লজ্জাজনক শব্দ। বিয়ে নামটা শুনলেই লজ্জায় লাল টুকটুকে হয়ে যায়। ফিসফিসিয়ে মুন্নাকে জিজ্ঞাসা করলো, বিয়ের কথা কোথায় শিখলি? আব্বা কইছে। আর বলবি না এইসব, যা বাড়িতে যা। পদ্মজা তড়িহড়ি করে বাড়ির ভিতরে চলে যায়। রান্নাঘরে ঢুকে দেখলো হেমলতা রান্নার প্রস্তুতি নিচ্ছেন। সন্ধ্যার পর বিদ্যুৎ থাকে না, হারিকেন জ্বালিয়ে রান্না করতে হয়। প্রতিদিন ঘরে একটা হারিকেন আর রান্নাঘরে একটা হারিকেন জ্বালানো অনেক খরচের বিষয়। তাই তিনি বিকালে রাতের রান্না সেরে ফেলেন। আম্মা আমি রাঁধি? লাগবে না, সাহায্য কর শুধু। পদ্মজার চোখ ঘুরিয়ে দেখলো কি কাজ করা যায়। কোনো সাহায্যের প্রয়োজন নেই। হেমলতা নির্বিকার ভঙ্গিতে বলল, লাউ নিয়ে আয়। ছিঁড়ে আনবো? না, লাহারি ঘরে আছে। লাহারি ঘরে নাই। পদ্মজা মায়ের আদেশ পেয়ে যেন চাঁদ পেয়েছে এমন ভাব ধরে দ্রুত ছুটে যায় লাউ আনতে। লাউ, বরবটি, ঢেঁড়স, কাঁকরোল, করলা, চিচিঙ্গা, পটল, ঝিঙ্গা ইত্যাদি ইত্যাদি সব রকমের সবজি মেলা বাড়ির চারিপাশে ঘিরে। পদ্মজা সাবধানে ঘাসের উপর দিয়ে লাউ গাছের দিকে এগোয়। বর্ষাকাল হওয়ায় যোগের উপদ্রব বেড়েছে। যোগের ভয় অবশ্য নেই তার। হেমলতা পদ্মজা যাওয়ার পানে ঝিম মেরে কতক্ষণ তাকিয়ে থাকেন। মেয়েটাকে দেখলে তার মন বিষণ্ণতায় ভরে ওঠে। পদ্মজার চুল দেখলে মনে হয় এই সুন্দর ঘন কালো রেশমি চুল পদ্মজার এক একটা কাল রাত। পদ্মজার ছিমছাম গরনের দুধে আলতা দেহর আবরণ দেখলে মনে হয় এই দেহ পদ্মজার যন্ত্রণা, এই দেহ ধ্বংস হবে। পদ্মজার উষ্ঠদয় নিম্ন স্থির হয়ে থাকা কালো সূক্ষ্ম তিল দেখলে মনে হয় এই তিল পদ্মজার এক জীবনের কান্নার কারণ।
হেমলতা পদ্মজার রূপের বাহার নিতে পারেন না। কেন কৃষ্ণের কলির ঘরে ভুবন মোহিনী রূপসিনী জন্ম হলো? জন্ম মৃত্যু বিয়ে কারো হাতে থাকে না। যদি থাকতো হেমলতা মোর্শেদকে বিয়ে করতো না এবং পদ্মজার মতো রূপসী জন্ম দিতেন না। আল্লাহর কাছে রূপসী মেয়ে হলেও চাইতেন না। হেমলতার বুকে চিরে দীর্ঘনাশ বেরিয়ে এলো। আজ শুক্রবার, স্কুল নাই। ফরজের নামাজ পড়ে 3 বোন পড়তে বসেছে। প্রেমা নামাজ পড়তে চায় না, ঘুমাতে চায়। হেমলতা মায়ের ভয়ে নামাজ পড়ে। সে ঝিমোচ্ছে আর পড়ছে। তা দেখে পদ্মজার প্রণা ঠোঁট টিপে হাসছে। হেমলতা বিরক্ত হন। প্রেমা তো পড়া হচ্ছে না। সেই সাথে পদ্মজা পূর্ণার মনোযোগ নষ্ট হচ্ছে। তিনি কর্কশ কণ্ঠে ধমকে উঠলেন, প্রেমা ঘুমাচ্ছিস কেন? ঠিক হয়ে পড়। প্রেমা সংগীত হলো। চট করে চোখ খুলে ভয় তাড়াতাড়ি পড়া শুরু করলো। হেমলতা কিছুক্ষণ পরে স্বাভাবিক গলায় বলল, পড়তে হবে না, ঘরে গিয়ে ঘুমা। প্রেমা একটু অবাক হন, পরেই খুশি হয়ে ছুটে যায়। পূর্ণার মুখ ভার করে ফেললো। তারও তো পড়তে ইচ্ছা করছে না, কিন্তু মা কখনো তাকে ছাড় দেন না। হয়তো ছোটবেলায় ছাড় দিতেন, মনে নাই। সে আবার খুব দ্রুত সব ভুলে যায়। ব্রেন ভালো প্রেমার, যা পরে মনে থাকে। পূর্ণা খুব দ্রুত ভুলে যায়। পদ্মজা সবকিছু স্বাভাবিক, শুধু রূপ বাদে। সূর্য ওঠার সাথে সাথে মোর্শেদ বাড়িতে ঢোকেন। হাতে ঝাঁকি জাল আর বড়শি, কাঁধে পটের ব্যাগ ঝোলানো। ভোরে মাছ ধরতে গিয়েছিল মোর্শেদ। বাড়ি ফিরে পূর্ণা আর প্রেমা সবচেয়ে বেশি খুশি হয়। মাছ খেতে পারে অনেক। অর্থের জন্য হেমলতা খুব কম মাছ আনেন। মোর্শেদ বাড়িতে যতদিন থাকেন ততদিন মাছের অভাব হয় না। মোর্শেদ বলার পূর্বেই পূর্ণা ও প্রেমা গামলা নিয়ে ছুটে আসছে উঠানে। মোর্শেদের কাঁধের ব্যাগ উল্টে ধরে গামলার উপরে পুঁটি, ট্যাংরা, পাবদা, চিংড়ি মাছের ছড়াছড়ি। হেমলতা ভারী খুশি হন। পদ্মজা লতা দিয়ে চিংড়ি খেতে খুব পছন্দ করে, আর প্রেমা পূর্ণা পছন্দ করে পাবদা মাছের ভুনা। মেয়েগুলো খুব খুশি হয়েছে মাছ দেখে। তিনি জানেন মোর্শেদ বাড়ি থেকে বের হতেই পদ্মজা ছুটে যাবে বাড়ির পিছনে লতা আনতে। হুনো লতা, আমার আম্মাডারে পাবদা ভুনা কইরা দিবা, সবজি টবজি দিয়া রাঁধবা না। আব্বা, আপনি বাড়িতে থাকবেন, তাহলে তো প্রতিদিনই মাছ খেতে পারি। মোর্শেদ আর চোখে পদ্মজাকে একবার দেখে তীক্ষ্ণ চোখে হেমলতার দিকে তাকান। এরপর পূর্ণাকে জবাব দিল, কোনো রকম অশান্তি না হইলেই তো থাকবাম। গামছা নিয়ে তিনি কলপারে চলে যান। পদ্মজার মুখটা ছোট হয়ে যায়। প্রতিবার বাড়ি ছাড়ার পূর্বে মোর্শেদ পদ্মজাকে রাগে কটু কথা শোনান। তখন হেমলতা মোর্শেদকে শাসায়। ফলস্বরূপ মোর্শেদ বাড়ি ছাড়েন। মোর্শেদ নাকি বাড়ি ফিরল কোন দিন? মোর্শেদ গোসল সেরে রোদ পোহাচ্ছিল। সকালে মিষ্টি রোদ ঘাড় ঘুরিয়ে রশিদ ঘটককে দেখে হাসলেন। আরে মিয়া চাচা, আহেন আহেন, পূর্ণারে চেয়ার আয়না দে। খবর কি? পূর্ণা চেয়ার এনে দিল। রশিদ এক গালা থুতু উঠানে ফেলে চেয়ারে বসলেন আরাম করে। প্রেমাকে উঠানে খেলতে দেখে ফরমায়েশ দিলেন, এই মাইয়া, যা পানি লইয়া আয়, অনেকক্ষণ ধইরা দমটা আটকাইয়া আছে। প্রেমা পানি নিয়ে আসে। রশিদ পানি খেয়ে মোর্শেদকে বললেন, খবর তো ভালাই, বাবা ছেলেটারে কি বিয়া দিবা না? 2 বছর যাক, পড়তাছে যখন, মেট্রিকটা পাশ করুক। কি কন? মেজোটা না বড়টা? তোমার বউ তো মরিজিল্লাহান, কোনোটারে রাজি হয় না। তুমি বোঝাইছো পাত্র খাঁটি হীরা, বাপদাদার জমিদারি আছে। মোর্শেদ তার চোখে হেমলতা এবং পদ্মজার উপস্থিত পর্যবেক্ষণ করলেন। নেই তারা। তিনি জানেন পদ্মজার উপরে কোন রকম জোর জবস্তি তিনি করতে পারবেন না। হেমলতা তা হতে দিবেন না। এইসব তো আর বাহিরের মানুষের সামনে বলা যায় না। মোর্শেদ রশিদ ঘটকের নরম গলায় বলেন, থাকুক না, পড়ুক। মায়ের যখন চাই ছেড়ি পড়ুক, তাহলে পড়ুক। রশিদ নিরাশ হলেন। ভেবেছিলেন মোর্শেদ রাজি হবে। তিনি মেয়ের শ্বশুর বাড়িতে ছিলেন, এরপর বড় অসুখে পড়েন, তাই মোর্শেদ বাড়ি ফিরেছে শুনেও আসতে পারেননি। আজ একটু আরাম বোধ হতেই ছুটে এসেছে অনেক আশা নিয়ে। কিন্তু মোর্শেদের জবানবন্দি তিনি আহত হলেন।
কটমটে গলায় বললেন, যুবতী ঘরে রাহন ভালো না, যখন বংশে কালি পড়বে তখন বুঝবা। হুনো মোর্শেদ, এই বয়সী মাইয়াদের স্বভাব চরিত্র বেশি দিন ভালো থাকে না। পাপ কাম এদের চারিপাশে ঘুরঘুর করে। বেলা থাকতে জামাই ধইরা দেওন লাগে, বুঝছো? তোমার বউরে বোঝাও। রসিক পাত্রের অনেক প্রশংসা করলো, জমি জমা ঘরবাড়ি সবকিছু বাড়াবাড়ি রকমের বর্ণনা দিলেন। ফলে মোরশেদের মস্তিষ্ক কাজ করা শুরু করলো। রসিক ঘটক যেতেই তিনি হেমলতার পাশে গিয়ে বসেন। ইনিয়ে বিনিয়ে পদ্মজার বিয়ের কথা তুললেন। হেমলতা সাপ নাকচ করে দেন। তিনি শান্ত কণ্ঠে বুঝিয়ে দেন পদ্মজার বিয়ে তিনি দিচ্ছেন না, আর মোর্শেদকে পদ্মজার ব্যাপারে নাক গলাতে না করছেন। শেষ কথাটা বেশ কঠিন করেই বলল, আগে বাপ হও, পরে বাপের কাজ করতে আসবা। মোর্শেদ তিরিক্ষ মেজাজ। তিনি রান্নাঘর ছেড়ে বেরিয়ে পড়েন। রগে রগে রাগ টকবক করছে। পদ্মজাকে বারান্দায় দেখে তিনি ঝাঁঝালো কণ্ঠে বলল, সেরি যখন রূপ দিয়া নটি হইব তখন আমার ঠাওয়াও পাইবা না, এই সেরি মজা বুঝাইব। পদ্মজা চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। হেমলতা রান্নাঘর থেকে বের হলেন মোর্শেদকে কিছু কঠিন কথা শোনাতে। পদ্মজা তখন দৌড়ে আসে, হেমলতার হাত ধরে রান্নাঘরের ভিতরে নিয়ে যায়। মোর্শেদ যতক্ষণ বাড়িতে থাকে তারও খুব ভাল লাগে। পূর্ণা পেমা কত খুশি হয়। বাড়িটা পরিপূর্ণ লাগে। সে চায় না তার বাবা ঝগড়া করে রাগ নিয়ে বাড়ি ছেড়ে চলে যাক। হেমলতা রাগে এক ঝাটকায় মেয়ের হাত সরিয়ে দেন। তার সহ্য হচ্ছে না মোর্শেদকে। মানুষের কথা দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বদমেজাজি একজন মানুষ মোর্শেদ। ভালোটা কখনো বুঝে না, মানুষের কথায় নাচে। সারাক্ষণ মস্তিষ্কে একটা বাক্যর পূজা করে, মানুষ কি বলবে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। মাথার উপরে বৃষ্টি নিয়ে মোর্শেদ বাড়ি ফিরলেন। মুখ দেখে বোঝা গেল তিনি খুবই খুশি। হেমলতাকে ডেকে বললেন, 1 মাসের লইগা ঘরটা ছাইরা লাহারি ঘরে উঠাত পড়ো। কিসের দরকারের জন্য? শুটিং করার লাইগা। মাতব্বার বাড়ি যারা আইছে তারা বলি আমরার বাড়ি পছন্দ হইছে, বিরাট অঙ্কের টেহা দিবে কইছে। আমিও কথা দিয়ে আইছি, কইলেই উঠতে কইও আইছি। হেমলতা বিরক্ত হতে গিয়েও পারলেন না। সত্যি অর্থের খুব দরকার। পদ্মজার সামনে ম্যাট্রিক পরীক্ষা, কত খরচ, কলেজে পড়াতে ঢাকা পাঠাতে হবে। তিনি মোর্শেদকে বললেন, টাকার ব্যাপারটা নিয়ে আমার সাথে আলোচনা করতে বলবা, নয়তো জায়গা হবে না। আরে বলা মানে এখন সব গুছাই গেলাও। কন্যা আড়াল থেকে সবটা শুনে 7 দিন হয়েছে লিখন শাহ আর চিত্রা দেবী এই গ্রামে এসেছে, অথচ সে দেখতে পারল না। হেমলতা যেতে অনুমতি দেননি। পূর্ণা নামাজের দোয়ার খুব অনুনয় করেছে আল্লাহকে যেন লিখন শাহ আর চিত্রা দেবীকে সচক্ষে দেখতে পারে। আর এখন শুনলো তাদের বাড়িতেই নাকি আসছে ওরা। পূর্ণার মনে হচ্ছে সে খুশিতে মারা যাচ্ছে। এই মগা, আমাকে 1 কাপ চা দাও তো। মগা ঝড়ের গতিতে চা নিয়ে আসে। লিখন চিত্রার পাশে চেয়ারটাতে বসলো। এরপর মগাকে বলল, দারুণ চা করো তো তুমি। মগা কাচুমাচু হয়ে হাসলো। ভাবে বোঝা গেল প্রশংসা শুনে সে ভীষণ লজ্জা পেয়েছে। চিত্রা মগার ভাবভঙ্গি দেখে হেসে উঠল। চিত্রা হাসলে মগা মুগ্ধ হয়ে দেখে মাতব্বার বাড়ির কামলা সে। চিত্রনায়ক লিখন শাহ এবং চিত্রনায়িকা চিত্রা দেবীর সেবা করার দায়িত্ব মাগাকে দেয়া হয়েছে। মাগা এতে ভীষণ খুশি। চিত্রার সুন্দর মুখশ্রীর সামনে সবসময় থাকতে পারবে ভেবে। চিত্রা বলল, তোমার ভাইয়ের নাম জানি কি বলেছিলে? 4 ফুট উচ্চতার। মগা উৎসাহিত নিয়ে জবাব দিল, মদন। চিত্রার হাসি পায় অনেক কষ্টে চেপে রাখলো। মগা মদন কারণ নাম হয়? শুটিং এর মাঝে হুট করে আকাশ ভেঙে বৃষ্টি নামে, তাই আপাতত শুটিং স্থায়ী আছে। সবাই বারান্দায় বসে বৃষ্টি দেখছে। হাতে সবার রং চা। ডিরেক্টর আবুল জাহেদ দারুণ খিচুড়ি রান্না করেন। বৃষ্টি দেখেই তিনি খিচুড়ি রান্নাঘরে ঢুকেছে। আচ্ছা মগা, এই বাড়ির 2টা মেয়ে কোথায়? আসার পর একবার এসেছিল, এরপর তো আর এলো না। চিত্রার প্রশ্ন করলো। মগা বলল, ওই যে লাহারি ঘর, ওইটাই আছে। লাহারি ঘর মানে কি? মগা বদলে লিখন বলল, যে ঘরের অর্ধেক জুড়ে ধান রাখা হয় আর অর্ধেক জায়গায় চৌকি থাকে। কামলাদের জন্য ওই ঘরকে লাহারি ঘর বলে এখানে। বোঝা গেছে। চিত্রা চমৎকার করে হাসলো। বোঝা গেছে। মগা, বৃষ্টি কমলে লাহারি ঘরে যাব, ঠিক আছে? আচ্ছা আপা। এই লিখন, যাবা?
ওই তো